আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় জঙ্গল আছে, যেখানে অনেক বড় বড় প্রাণীরা বাস করে। আফ্রিকা মহাদেশেও এমন রহস্যময় একটি জঙ্গল রয়েছে, যার নাম দ্য কঙ্গো রেইন ফরেস্ট। আফ্রিকা মহাদেশের জঙ্গলটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল। এই জঙ্গলটা এতটাই বড় যে ইউনাইটেড কিংডমের মতো দেশ এর ভিতরে ঢুকে রাখা যাবে। এটার আয়তন 37 লক্ষ স্কোয়ার কিলোমিটার। কিন্তু এই জঙ্গলটা সাইজে যেমনটা বড়, তার থেকে বেশি রহস্যময় ও ভয়ঙ্কর। বলা যায় এই জঙ্গলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো মানুষ পা রাখতে পারেনি। এমনকি এখানকার বসবাসরত আদিবাসীরাও এই জঙ্গলের গভীরে যেতে ভয় পায়। শুধু কঙ্গো ফরেস্টেই নয়, কঙ্গো দেশকেও নিয়ে রয়েছে অনেক রহস্যময় ও ভয়ানক গল্প। আজকের ভিডিওতে আমরা কঙ্গো ফরেস্ট ও কঙ্গো দেশের কিছু অজানা রহস্য ও ভয়ঙ্কর গল্প সম্পর্কে জানার চেষ্টা করব। পৃথিবীতে সবথেকে বড় সাপ ছিল টাইটানোবোয়া, যেটি 47 ফিট পর্যন্ত লম্বা হতো, যার ওজন প্রায় 1135 কেজি। মনে করা হয় 6 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল। সর্বপ্রথম কলম্বিয়াতে এটির একটি কঙ্কাল পাওয়া যায়। যদি বলি টাইটানোবোয়া এখনো বিলুপ্ত হয়নি, বরং এটি এখনও আমাদের গ্রহের মধ্যেই লুকিয়ে আছে। 1959 সালে রেমি ভেন লেইড নামে একজন পাইলট এমন কিছুই দাবি করেছিল। লেইড ছিলেন একজন বেলজিয়াম পাইলট এবং সামরিক কর্মকর্তা। তিনি একটি মিশন শেষ করে কঙ্গো জঙ্গলের উপর দিয়ে হেলিকপ্টারে বেস ক্যাম্পের দিকে ফিরছিল। এই সময় তার হেলিকপ্টারটি কঙ্গো জঙ্গলের কাটাঙ্গা রিজনের উপর দিয়ে উঠছিল। তিনি উপর থেকে নিচে জঙ্গলের মধ্যে কোনো একটা বিশাল বস্তুকে একটু নড়াচড়া করতে দেখেন। ভেন লেইড একজন অভিজ্ঞ পাইলট ছিল, তাই সে উপর থেকে নিচে থাকা বস্তু থেকে ভালোভাবে আইডিয়া করতে পারত। এমন আজব কিছু দেখে লিয়েড আর তার সাথীদের মনে কৌতূহলের জন্ম নেয়। তাই তারা এই আজব জিনিসটাকে দেখতে তাদের হেলিকপ্টারটি নিচের দিকে নামায়। কিন্তু তারা নিচে নামার পর যা দেখে তার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না। তারা দেখে জঙ্গলের মাঝে একটা বিশাল সাপ শুয়ে আছে। তার মতে এই সাপটি 50 ফুট লম্বা ছিল এবং এই সাপটির মাথা ছিল 3 ফুট লম্বা এবং 2 ফিট চওড়া। সাপটার শরীরটা ছিল ডার্ক ব্রাউন ও গ্রিন কালার, আর পেটটা ছিল সাদা কালারের। ভেন লিয়েড এই সাপটিকে দেখে হতবাক হয়ে যায়। তাই সে এই সাপটিকে নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে চাইছিল। তাই সে আরো কাছে থেকে দেখার জন্য তার সাথী পাইলটকে হেলিকপ্টারটি আরো নিচের দিকে নামাতে বলে। যখন তারা হেলিকপ্টারটি নিচের দিকে নামিয়ে খুব কাছাকাছি চলে আসলো, তখন দেখলো সাপটি 10 ফুট উঁচু হয়ে দাঁড়িয়ে পড়েছে। তারা বুঝতে পারলো সাপটি এবার অ্যাটাক করবে। ভ্যান লিয়ার্ড ও তার সাথী বিপদের আগাম সংকেত বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ মনে করলো। কিন্তু তারা ফিরে আসার সময় কিছু ফটো ক্যাপচার করে। বেস্ট ক্যাম্পে ফিরে আসার পর ভ্যান লিয়ার্ড প্রথমে যখন এক্সপার্টদের কাছে সাপটির ঘটনাটি বর্ণনা করে, তখন কেউ তার কথা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন এক্সপার্টরা ছবিগুলো দেখে, তখন তারাও হতবাক হয়ে যায়। এই ঘটনার পর এক্সপার্টরা লোকাল অধিবাসীদের নিয়ে কঙ্গো জঙ্গলের ওই স্থানটিতে অনেক অনুসন্ধান চালায়, কিন্তু তারা 50 ফিট সাইজের সাপের কোনো সন্ধান পায়নি। এক্সপার্টদের মতে এটা হয়তো কোনো আফ্রিকান রক পাইথন হবে, যা 25 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বর্তমানে পৃথিবীতে সবথেকে বড় সাপ হলো গ্রিন অ্যানাকোন্ডা, যারা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর ভ্যান লিয়ার্ডের ক্যাপচার করা সেই সাপটির লম্বা ছিল প্রায় 50 ফুট। তাহলে ভাবুন কঙ্গো জঙ্গলটা কতটা ভয়ানক ও রহস্যময়। পেট্রোসস ছিল উড়ন্ত সরীসৃপ প্রাণী। তারা প্রায় 66 মিলিয়ন বছর আগে ট্রায়াসিক সময়কালে পৃথিবীতে বাস করছিল। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জার্মানির কাফারিয়া থেকে একটি পেট্রোসসের কঙ্কাল আবিষ্কার করা হয়। পেট্রোসস ছিল প্রথম মেরুদণ্ডী প্রাণী যারা সক্রিয়ভাবে উঠতে সক্ষম হয়েছিল। এদের ডানা ছিল লম্বা এবং পাতলা, যা ছিল বিশেষভাবে ওড়ার জন্য তৈরি। পেট্রোসসদের মধ্যে ছোট থেকে বিশাল আকৃতির প্রজাতি ছিল। কিছু প্রজাতি ছিল চড়ুই পাখির মতো ছোট, আবার কিছু প্রজাতির ডানা ছিল প্রায় 10 মিটার লম্বা। যদি বলি পেট্রোসসরা এখনো বেঁচে আছে পৃথিবীতে, এখানকার স্থানীয় বাসিন্দারা মাঝে মাঝে নদীর ধারে জলাশয়গুলোতে একটি আজব পাখিকে দেখতে পায়, যাদের শরীর টিকটিকির মতো, আবার তাদের ডানাগুলো বাদুড়ের মতো। এই পাখিটি জেলেদের উপর আক্রমণ করে এবং স্থানীয় প্রাণীদের হত্যা করে। আর এখানকার স্থানীয় বাসিন্দারা এটিকে কঙ্গোমাতা হিসাবে চেনে। গোটা বিশ্ব কঙ্গোমাতা সম্পর্কে জানতে পারে 1923 সালের পর। 1923 সালে ফ্রাঙ্ক মিলান একটি বই প্রকাশ করে, যার নাম ইন ওয়েস্ট বাউন্ড আফ্রিকা। এই বইটি পাবলিশ করার পূর্বে ফ্রাঙ্ক দক্ষিণ আফ্রিকান বাসিন্দাদের সাথে বন্ধুর মতো মিশে যায়। এখানকার স্থানীয় বাসিন্দারা তাকে কঙ্গোমাতা নামের দানবের সাথে পরিচয় করায়। ফ্রাঙ্ক একজন জিওলজিস্ট ছিল, তাই সে এই পাখিটি সম্পর্কে আরো ডিটেলস জানার চেষ্টা করে। সে জঙ্গলের আরো গভীরে গিয়ে স্থানীয় ট্রাইবদেরকে সেই পাখিটির বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করে। আর আশ্চর্যজনকভাবে তাদের বর্ণনা করা প্রাণীটির বৈশিষ্ট্য একই দাঁড়ায়। অসংখ্য মানুষের থেকে তথ্য নেবার পর ফ্রাঙ্ক মেলান বুঝতে পারে যে তারা সবাই একই প্রাণীকে বর্ণনা করছে, যেটা 66 মিলিয়ন বছর পূর্বেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে কিছু ইউরোপিয়ান কঙ্গোতে অভিযান করার সময় নিঙ্গো নামক এক ছোট্ট অধিবাসী গোষ্ঠীর কাছে একটি শক্তিশালী অস্ত্রের সন্ধান পায়। এই অস্ত্রটির নাম ছিল এঙ্গোলো সোয়ার্ড। প্রাচীনকালের কিছু ড্রয়িং দেখে তারা বুঝতে পারে এই এঙ্গোলো তলোয়ারটি তারা বন্দীদের মৃত্যু দেওয়ার কাজে ব্যবহার করত। স্থানীয়দের ভাষায় এঙ্গোলো অর্থ জল্লাদের তলোয়ার।
এই তলোয়ারটি সমগ্র কঙ্গো অঞ্চলে খুবই পরিচিত, আর এটা ছিল ক্ষমতার একটি প্রতীক। এই তলোয়ারটি 25 ইঞ্চি লম্বা, আর এর মাথাটি দেখতে কাস্তের মতো, আর নিচের দিকে করাতের মতো ধারালো দাঁত রয়েছে। কিন্তু এই তলোয়ারটির একটি ভীতিকর ইতিহাস রয়েছে যা আজও কঙ্গোবাসীদের ভীত করে তোলে। আসলে কঙ্গো দেশের এই নিঙ্গো ট্রাইবরা নরখাতক হিসেবে পরিচিত ছিল। তারা তলোয়ারটিকে শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার করত। এই তলোয়ারটি দিয়ে তারা শুধুমাত্র বন্দীদের মৃত্যুদণ্ডই কার্যকর করত না, পাশাপাশি তারা অন্যান্য উপজাতিদের বন্দী বানিয়ে খাবার জন্য এই তলোয়ারটি নিয়ে তারা শিকারে বের হতো। এই উপজাতিদের এখনও কঙ্গোতে দেখা যায়, কিন্তু তারা মানুষকে বন্দী করে খাওয়ার অভ্যাসকে বন্ধ করে দিয়েছে। 1858 সালে বেলজিয়ামসের শাসনকাল থেকেই এই প্রথাটি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাদের পুরনো নীতিকে সচল রাখতে অনুষ্ঠানে মানুষের জায়গায় এখনও তারা ছাগল জবাই করে। তারা ছাগলকে পবিত্র মনে করে বাটি ভর্তি এদের রক্ত খেয়ে নেয়। বহু বছর ধরেই আফ্রিকা বিশ্বের এক্সপ্লোরারদের আকর্ষণ করে আসছে। ইটালিয়ান ফিল্মমেকার ও অ্যাডভেঞ্চার প্রেমী অ্যাটলিও গাট্টি তাদের মধ্যেই একজন। 1927 সালে অ্যাটলিও মেডিকেল ট্রিটমেন্টের জন্য মিশরে আসেন। এখানে এসে সে আফ্রিকার প্রতি মুগ্ধ হয়ে যায়। তার আফ্রিকার সংস্কৃতি সম্পর্কে জানার জন্য ছোট থেকেই আগ্রহ ছিল। সে কঙ্গোর প্রকৃতি পরিবেশ ও এখানকার অধিবাসীদের অধ্যয়ন করতে বেশ কিছুদিন আফ্রিকাতেই কাটিয়ে দেয়। এমনকি এখানকার লোকাল ট্রাইবদের নিয়ে সে একটি ফিল্মও তৈরি করে। কঙ্গোতে সময় কাটানোর সময় তিনি অন্তত 40,000 ছবি ক্যাপচার করেন। তিনি এখানকার অধিবাসীদের বিভিন্ন সেলিব্রেশনে অংশ নিতেন, আর লোকাল ট্রাইবদের সঙ্গে নিয়ে শিকার করতে বের হতেন। তার একটি বিখ্যাত ছবি ছিল যেখানে দেখা যায় সে একটি গরিলাকে শিকার করে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। অ্যাটলিও এসব ট্রাইবদের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে। একদিন সেখানকার কিছু ট্রাইবরা তাকে জানায় যে কঙ্গোতে একটি ভয়ানক গুহা রয়েছে, আর সেখানে এক অশুভ আত্মা বাস করে, আর এই গুহার ভিতরে যে যায় সে আর কখনো ফিরে আসে না। এই গুহাটির নাম কাওয়ানা কেভ। কঙ্গোর লোকাল ভাষায় কাওয়ানার অর্থ বেদনাদায়ক মৃত্যু। লোকাল ট্রাইবদের মুখে এসব গল্প শুনে গুহাটির প্রতি সে খুব আকৃষ্ট হয়ে পড়ে। সে ঠিক করে এই কুখ্যাত কাওয়ানা গুহাটির ভিতরে সে প্রবেশ করবে। অ্যাটলিও একটি বড় টিমকে সঙ্গে নিয়ে এই গুহাটির ভিতরে প্রবেশ করা শুরু করে। যখন সে গুহাটির ভিতরে প্রবেশ করে তখন সে ভিতর থেকে খুব বাজে দুর্গন্ধ অনুভব করে। আরও কিছুটা ভিতরে যাওয়ার পর সে এক ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়। গুহার ভিতরে সে অসংখ্য মানুষের হাড় কঙ্কাল দেখতে পায়, যেন কেউ এখানে গণহত্যা চালিয়েছে। সেখানকার লোকাল সূত্র অনুযায়ী কোনো এক অশুভ আত্মা স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক এখানে ধরে আনতো, আর তাদের এই গুহার মধ্যে হত্যা করা হতো। কিন্তু আটলিও গবেষণা করে জানতে পারে বহু বছর পূর্বে এখানকার লোকাল অধিবাসীরা মৃত মানুষদের এখানে সমাহিত করত। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো দেশে রয়েছে মূল্যবান ধাতু ও খনিজের ভাণ্ডার। এমনকি প্রাকৃতিক সম্পদে বিশ্বের অন্যতম দেশগুলোর মধ্যে এটিও একটি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই দেশে এত মূল্যবান ধাতু খনিজ সম্পদ থাকার পরেও এদেশের অধিকাংশ মানুষ দারিদ্রতার মধ্যেই জীবনযাপন করে। এদেশের এমন দুর্দশা বহুদিন ধরেই চলে আসছে। 19বিংশ শতাব্দীর দিকে এই দেশটি বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের শাসনে উপনীত ছিল। তার শাসনের সময় মানুষদেরকে নৃশংসভাবে শোষণ করা হয়। সেই সময়ে এই দেশে প্রচুর রাবার হারভেস্ট করা হতো। রাবার হারভেস্ট বলতে রাবার গাছ থেকে রাবারের জন্য কাঁচামাল সংগ্রহকে বোঝানো হয়, যেখানে কঙ্গোবাসীদের জোর করেই এই কাজ করানো হতো, কিন্তু তাদের কোনো বেতন দেওয়া হতো না। 1909 সালে দ্বিতীয় লিওপোল্ডের মৃত্যুর পর থেকে এখন অবধি 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও কঙ্গোবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বর্তমান এখন কঙ্গোতে কোবাল্ট মাইনিং এর কাজ খুব জনপ্রিয়। কোবাল্ট এক ধরনের ধাতু। স্মার্টফোন সহ ইলেকট্রনিক্স ডিভাইসে এই ধাতুই মূল উপাদান। এই কোবাল্ট মাইনিং এর সব প্রফিট বিদেশি মাইনিং কোম্পানিগুলোর কাছেই চলে যায়। অথচ কঙ্গোবাসী যারা কঠোর পরিশ্রম করে মাইনিং এর কাজ করে তারা কেবল অল্প পরিমাণে মজুরি পায়। কোবাল্ট খুবই দূষিত উপাদান, কিন্তু তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে কোনো সেফটি ছাড়াই বৃদ্ধ থেকে শুরু করে 7 বছরের বাচ্চারাও মাইনিং এর কাজ করে। এদেরকে কেউ ফোর্সও করে না মাইনিং এর কাজ করার জন্য, কিন্তু এখানে বেকারত্বের হার এতটাই বেশি তারা বাধ্য হয়েই খুবই অল্প বেতনে এই মাইনিং এর কাজ করে।